ভাস্কুলার বান্ডলের প্রকারভেদের মধ্যে আমাদের কি প্রকারভেদ আছে? তো প্রকারভেদ ভাস্কুলার বান্ডেলের ৩ ভাগে ভাগ করা। একটা হচ্ছে সংযুক্ত, সংযুক্ত, একটা হচ্ছে অরীয়, আর একটা হচ্ছে কেন্দ্রিক। টেনশন নেওয়ার কিছু নাই, যদিও বা অনেক পড়া, আমি সহজ করে দিব। হ্যাঁ, আমি সহজ করে দিব, টেনশন নেই। প্রত্যেকটার ইংলিশ নাম জানতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ নয়, অপশন দিয়ে দিল ইংলিশে, তখন তুমি যাতে বুঝতে পারো। হ্যাঁ, তো সংযুক্ত মানে কি? জয়েন্ট থাকবে, জয়েন্ট মানে তো সংযুক্ত, জয়েন্টের আগে জাস্ট কন, কন জয়েন্ট মানে হচ্ছে সংযুক্ত। ওরিও, তোমরা তো পড়ছো যে জুলজির মধ্যে ওরিও কথা পড়ছো, ওরিও, তারপর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা এরকম। তো ওরিও মানে রেডিয়াল, রেডিয়াল, কারণ কি এরকম একটা যদি রেডিয়াস বরাবর ছড়ায় যায় তাকে আমরা কি বলি? ওরিও বলি, ঠিক কিনা? আর কেন্দ্রিক, কেন্দ্রিক মানে কি? সেন্টার, সেন্টার থেকে আসছে কি? সেন্ট্রিক। আর আগে একটা কন থাকবে, এটা কনসেন্ট্রিক। ওকে, তাহলে কেন্দ্রিক মানে হচ্ছে কনসেন্ট্রিক, ওরিও মানে হচ্ছে রেডিয়াল, সংযুক্ত মানে হচ্ছে কনজয়েন্ট। অপশনে কন রেডিয়াল দিয়ে দিতে পারে, কন রেডিয়াল বলতে কিন্তু কিছু নাই, শুধু রেডিয়াল। ওকে, লেখা দেই, কন রেডিয়াল বলতে কিছু নাই, কন রেডিয়াল বলতে কিছু নাই। আচ্ছা, তো আমরা একটা থেকে শুরু করব, সংযুক্ত থেকে শুরু করব। সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলতে আসলে কি বোঝায়, আর এর উদাহরণগুলা কি, কাদের মাঝে দেখা যায় সংযুক্ত ভাস্কুলার বান্ডল? প্রথম কথা হচ্ছে কারা সংযুক্ত, সংযুক্ত আসলে কারা? ভাস্কুলার বান্ডলের মধ্যে জাইলেম আর ফ্লোয়েম আছে, সবাই জানো। তো এই জাইলেম আর ফ্লোয়েম যদি সংযুক্ত থাকে তার নামে কি? সংযুক্ত ভাস্কুলার বান্ডল। তো সংযুক্ত থাকতে পারে দুই ভাগ, হইতে পারে তারা মুক্ত অবস্থায় সংযুক্ত আছে, হইতে পারে তারা কি বলে বদ্ধ অবস্থায় সংযুক্ত আছে, হইতে পারে তারা দুই দিকে একই পাশে সংযুক্ত আছে, আবার হইতে পারে দুই দিকে সমানভাবে সংযুক্ত আছে। তো মানে কথাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে সংযুক্ত অনেক ভাবে হইতে পারে। আমি কি বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণে? যে সংযুক্ত চাইলেই কি অনেক ভাবে হইতে পারে। তো এইটাই আমি লিখতেছি যে সংযুক্ত হইতে পারে আসলে দুই ভাবে, একটা হচ্ছে সমপার্শ্বীয়, সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে সম দ্বিপার্শ্বীয়। আস্তে আস্তে বুঝবা, কোনো চাপ নেই, টেনশনে কিছু নেই। একটা সমপার্শ্বীয়, একটা সমদ্বিপার্শ্বীয়। তো সমদ্বিপার্শ্বীয়টা আমরা দেখি, সমদ্বিপার্শ্বীয় জিনিসটা কি? তো খেয়াল করো, ধরো আমাদের এরকম একটা ভাস্কুলার বান্ডল আছে যেখানে এই দিকে উপরে ফ্লোয়েম, এফ তে ফ্লোয়েম বুঝাইলাম, হ্যাঁ, উপরে ফ্লোয়েম, নিচেও ফ্লোয়েম, মাঝখানে আছে হচ্ছে জাইলেম। খেয়াল করো, উপরে ফ্লোয়েম, নিচেও ফ্লোয়েম, মাঝখানে কি আছে? জাইলেম। তো দেখো এই ক্ষেত্রে তারা কিন্তু কি সংযুক্ত আছে, তারা কি অবস্থায় আছে? সংযুক্ত আছে, ফ্লোয়েমের সাথে জাইলেম সংযুক্ত, কিন্তু দুই পাশে ফ্লোয়েম, যার কারণে এর নাম আমি কি দিচ্ছি? সম, আমি দিই নাই, মানে যে দিচ্ছি আর কি, এর নামটা কি দেওয়া হয়েছে? সম দ্বিপার্শ্বীয়, দুই পাশে সংযুক্ত আছে। ওকে, এখন দেখো এখানে কিছু ফাঁকা জায়গা রাখছি, এই ফাঁকা জায়গা নিয়ে আমি পরে আসতেছি। কমলা কালার যে ডাকটা দিলাম, এটা নিয়ে আমি পরে আসতেছি, কেম্বিয়াম নিয়ে আলোচনা আস্তে আস্তে করবো, ঠিক আছে? এখন না, সমদ্বিপার্শ্বীয় কনসেপ্টটা বুঝতে কিনা? দুই পাশে ফ্লোয়েম, যার কারণে কি সমদ্বিপার্শ্বীয়। কথা ক্লিয়ার? এই পর্যন্ত বুঝলা কিনা জানাও তো। আচ্ছা, এখন দেখো যদি আমি সমপার্শ্বীয় বলি, সমপার্শ্বীয় দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। তো আসলে তোমরা বুঝবা কিভাবে? খেয়াল করো, এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। তো দুইটা যেহেতু সমপার্শ্বীয়, তাহলে এক জায়গায় ফ্লোয়েম আর এক জায়গায় জাইলেম, এক জায়গায় ফ্লোয়েম আর এক জায়গায় জাইলেম। পার্থক্য হচ্ছে একটার মধ্যে মাঝখানে কেম্বিয়াম আছে, আরেকটার মধ্যে মাঝখানে কেম্বিয়াম নাই।
একটু খেয়াল করো তো, তুমি কি বলতে পারবা? কেমবিয়াম হচ্ছে মাঝখানে একটা দেয়ালের মতো কাজ করতেছে। এই দেয়ালটা আসলে কি? কেমবিয়াম। ধরো তুমি আর তোমার শত্রুর মাঝে আমি দেয়াল তৈরি করে দিলাম, তাহলে তুমি কি বলবা? তুমি তোমার শত্রুর থেকে মুক্ত নাকি বদ্ধ? যদি তুমি আর তোমার শত্রুর মাঝে আমি দেয়াল তৈরি করে দিই, তুমি কি বলবা? তুমি তোমার শত্রু থেকে মুক্ত না? একটু খেয়াল করতে কথাটা। তাহলে দেখো, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে একটা দেয়াল তৈরি করে দিয়েছি যার নাম ক্যাম্বিয়াম। তাহলে আমি এর নাম কি দিব? মুক্ত নাকি বদ্ধ? মুক্ত দিব না, যেহেতু সমান পাশে আছে, তাই এর নাম হচ্ছে সমপার্শ্বীয়। কথা বুঝলা? দেখো এখানে ফ্লোয়েম আর জাইলেম মাঝখানে কোনো দেয়াল নাই, মানে তারা কি? আবদ্ধ আছে, একে অপরের সাথে বদ্ধ আছে। তাহলে এর নাম হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। দেখো তো কথাটা ক্লিয়ার কিনা? এটা হচ্ছে মুক্ত, এটা হচ্ছে বদ্ধ। আচ্ছা, এখন খেয়াল করো তো, সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে অবশ্যই ক্যাম্বিয়াম থাকবে। সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? ক্যাম্বিয়াম থাকবে। তো একটা জিনিস বুঝতে পারলাম, সমদ্বিপার্শ্বীয় অলওয়েজ কি? মুক্ত। কথাটা ক্লিয়ার? সমদ্বিপার্শ্বীয় অলওয়েজ কি? মুক্ত। কথা ক্লিয়ার? অলওয়েজ মুক্ত, যেহেতু এখানে অলওয়েজ ক্যাম্বিয়াম থাকবেই। আচ্ছা, আরেকটা কথা, এদের উদাহরণ কিন্তু আমরা করি নাই, আমরা মাত্র বুঝলাম জিনিসটা কি। কিন্তু পরীক্ষায় কি চাইবে? পরীক্ষায় বলবে মুক্ত সমপার্শ্বীয় দেখা যায় কোথায়, বদ্ধ সমপার্শ্বীয় দেখা যায় কোথায়, সমদ্বিপার্শ্বীয় দেখা যায় কোথায়, এগুলো কিন্তু আসবে। তো এটার জন্য একটা ছন্দ, জাস্ট ছোট্ট একটা ছন্দ, নেমোনিক বলতে পারো, নেমোনিক। তো একটা জিনিস মনে রাখবা, মুক্ত নদী বদ্ধ একা। ঠিক আছে? মুক্ত নদী বদ্ধ একা, মুক্ত নদী বদ্ধ একা। জাস্ট এই জিনিসটা মনে রাখবা, তে দেখবা যে সহজ হয়ে গেছে বিষয়টা। মুক্ত নদী বদ্ধ একা। মুক্ত দিয়ে হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, ন দিয়া হচ্ছে নগ্নবীজি, আর দিয়া হচ্ছে দ্বিবীজপত্রী, আর বদ্ধ দিয়া হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়, একা দিয়ে হচ্ছে একবীজপত্রী। তাহলে আমরা কিন্তু সহজেই কি এক্সাম্পল গুলো পেয়ে ফেললাম। মুক্ত সমপার্শ্বীয় আসলে হচ্ছে নগ্নবীজি আর দ্বিবীজপত্রীতে পাওয়া যায়। বদ্ধ কোথায় পাওয়া যায়? একবীজপত্রীতে। শেষ, কাজ শেষ। তাহলে আমাদের কষ্ট করে মুখস্থ করা দরকার। আচ্ছা, আরেকটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় কোথায়, এটা আমরা জানতে হবে। সমদ্বিপার্শ্বীয় কোথায়? এটা হচ্ছে সমপার্শ্বীয়র জন্য ট্রিক। সমপার্শ্বীয়র জন্য। সমদ্বিপার্শ্বীয় আসলে কি? তো একটা জিনিস খেয়াল করো, ধরো তোমার কাছে একটা কলস আছে। কি আছে? কলস। কলসটা তুমি যদি উঠাইতে চাও, তুমি কি দুই দিকে ধইরা উঠাইবা না? তোমার হাতটা অবশ্যই কি কলসের দুই দিকে দিবা। তার মানে কি কলস দুই দিকে ধরতে হয়, ঠিক কিনা? কলস দুই দিকে ধরতে হয়। তাহলে দেখো, দুই দিকে মানে কি? সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় আমরা দেখলাম একটু আগে, দুই দিকে মানে হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। কলস দিয়া তিনটা নাম, কুমড়া, লাউ, শসা। কি কি নাম? কুমড়া, লাউ, শসা। ওকে, তাহলে কুমড়া, লাউ, শসাতে কি দেখা যায়? সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। কথা বুঝলা? এইভাবে মনে রাখতে হবে, একটু কষ্ট করে। তাহলে দেখবা পরীক্ষায় পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবেই, একদম ধরে নিতে পারো। তুমি যেখানে পরীক্ষা দাও, কলেজের পরীক্ষাগুলো, বোর্ডে নাও আসতে পারে, কারণ বোর্ডে তো অনেকগুলো টপিক, তারপরেও বোর্ডে আয়সা করতেও পারে, যেহেতু শর্ট টপিক, শর্ট সিলেবাস। কলেজে পাবাই, ধরে রাখো। এখান থেকে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ থেকে কলেজে দিবেই, একদম জানা কথা। আমি কিন্তু বললাম ভুল করে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল কেমন? মুক্ত নদী বদ্ধ একা। তাহলে বদ্ধ একা, বদ্ধ সমপার্শ্বী। নগ্নবীজি আর দ্বিবীজপত্রী কেমন? মুক্ত, তাহলে মুক্ত সমপার্শ্বীয়। কুমড়া, লাউ, শসা কেমন? কলস দুই পাশে ধরতে হয়, তাহলে সম দ্বিপার্শ্বীয়। দেখো তো, এই সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, বদ্ধ, মুক্ত, এগুলো ক্লিয়ার হলো কিনা? ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের ওরিও।
ওরিও সম্পর্কে জানতে হবে। আহ, সমপার্শ্বীয় আমাদের শেষ, ওরিও বা রেডিয়াল সম্পর্কে পড়তে হবে। একটা মজার বিষয় হচ্ছে এই যে ওরিও বা রেডিয়াল, এটা সব ধরনের মূলে দেখা যায়। ওরিও বা রেডিয়াল হচ্ছে সব ধরনের মূলে, সব ধরনের মূলে যে ভাস্কুলার বান্ডল দেখা যায় তার নাম হচ্ছে ওরিও ভাস্কুলার বান্ডল। ওকে, এখন কথা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের, একবীজপত্রী উদ্ভিদের মূল আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদেরও মূল আছে। সব মূলে আমরা কি দেখবো? ওরিও। আসলে বিষয়টা কি দেখো, ধরো এটা উদ্ভিদ, তো উদ্ভিদের এই যে মূলটা, মূলটা আমি যদি একটু কেটে নিই, একটু কেটে নিলাম, তো কেটে বড় করে দেখলাম, এই যে এই জায়গাটুকু বড় করে দিই, তো এর মাঝখানে কিছু অংশ আছে, এইখানে কি ভাস্কুলার বান্ডল গুলো আছে। তো দেখো মূলের মধ্যে ভাস্কুলার বান্ডল গুলো এই যে এইভাবে সাজানো থাকে, এইভাবে সাজানো থাকে। এই গঠনটাকে আমরা কি বলি? ওরিও বলি। এইভাবে সাজানো থাকে, বৃত্তাকারে সাজানো থাকে। মূলে, মূলে বৃত্তাকারে সাজানো থাকে। বৃত্তাকারে সাজানো থাকলে লাভ কি? সহজেই পানি টানি পরিবহন করতে পারে। ঠিক আছে, কারণ মূলের কাজই তো কি? পানি পরিবহন করা। তো যদি জাইলেম আর ফ্লোয়েম গুলা এমন সুন্দর করে সাজানো থাকে, তাহলে সহজেই কি পানি পরিবহন করা সহজ হয়। যত সাজানো ততই কিন্তু কি বিষয়গুলা সহজ। আচ্ছা, এখন বইয়ে একটা লাইন আছে, খেয়াল করে তোমরা দেখবা। বইয়ের লাইনটা হচ্ছে, হয়ে গেল, দাঁড়াও, এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডেলের সংখ্যা সাধারণত 5-এর কম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, 5-এর কম। একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা সাধারণত 6-এর বেশি। এই দুইটা তথ্য কিন্তু ইম্পর্টেন্ট, যে ভাস্কুলার বান্ডলের সংখ্যা একবীজপত্রী উদ্ভিদে কত, দ্বিবীজপত্রী উদ্ভিদে কত। অবশ্যই কি মূলে, ঠিক আছে, মূলে। তো মূলে ভাস্কুলার বান্ডলের সংখ্যা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি সাজায় দিচ্ছি, পরে বলতেছি কাহিনীটা কি। মূলে ভাস্কুলার বান্ডলের সংখ্যা, তো বক্স করলে দেখতে পারবে এটা হচ্ছে একবীজপত্রী, এটা হচ্ছে দুই বীজ বা দ্বিবীজপত্রী। একবীজপত্রীতে 6-এর অধিক, 6-এর অধিক, কিন্তু দ্বিবীজপত্রীতে কি বলা আছে? 5-এর কম, 5-এর কম, তাহলে লেস দেন 5, মানে কি 5-এর কম। আমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, আমি পৃষ্ঠা বলি, তোমার সেই পৃষ্ঠাটা দেখবা। আমি বই থেকে দেখা দিব, তো আমি পৃষ্ঠা বলি, পৃষ্ঠা তোমরা দেখতে পারো। আহ দাঁড়াও, বই থেকে দেখাই দিই। তোমাদের যে বই আছে, বই থেকেও দেখতে পারো। পৃষ্ঠা হচ্ছে 269, 269। এখানে লেখা আছে দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলে এই সংখ্যা সাধারণত 2 থেকে 4টি। কোন সংখ্যা? জাইলেম বা ফ্লোয়েম গোত্রের সংখ্যা। লাইনটা দেখছো বা পাইছো? জানো তো একটু। দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলে এই সংখ্যা সাধারণত 2 থেকে 4টি, তাহলে 5-এর কম। যদিও বা আমাদের বইয়ে আগে কি বলছে 5-এর কম, এখন আমরা একটা স্পেসিফিক নাম্বার পাইলাম। স্পেসিফিক নাম্বারটা হচ্ছে 2 থেকে 4টি। তো খেয়াল করো, দুই বীজপত্রী, 2 একে 2, 2 দুগুণে 4, কথা ঠিক ঠিক না? 2 থেকে 4, ইজি না? মানে দুই বীজপত্রী, 2 এর নামটা পড়লাম, 2 একে 2, 2 দুগুণে 4, এই 2 থেকে 4, 2 থেকে 4, এই 2 থেকে 4 মানে কি 5-এর কমই তো, তাহলে 1 পড়া দিয়ে 2 পড়া হয়ে গেল। কথা ক্লিয়ার? আর একবীজপত্রী কি 5-এর পরে 6, 6-এর বেশি। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে মনে রাখার কথা। এখন কথা হচ্ছে কেন মূলে বেশি, কেন একবীজপত্রীতে বেশি, দ্বিবীজপত্রীতে কম। কথাটা হচ্ছে কেন একবীজপত্রীতে বেশি, দ্বিবীজপত্রীতে কম। একবীজপত্রী মানে তো ধান, ধান গাছ, আর দ্বিবীজপত্রী মানে তো আম গাছ। আপাত দৃষ্টিতে মনে হইতে পারে আম গাছ ইয়া বড় গাছ, তার তো বেশি থাকার কথা। আর ধান গাছ তো এর তো ছোট চিকনা চিকনা গাছ, চিকনা চিকনা, যার কি ইয়া নাই, কি বলে, মাঝখানে ফাঁপা। হ্যাঁ বলো। আচ্ছা,
এটা একটা কারণ, গুচ্ছমূল। আরেকটা কারণ হচ্ছে বৃদ্ধি নিয়ে কিছু বিষয় আছে। গুচ্ছমূল ঠিক আছে, কিন্তু আহ গুচ্ছমূল থাকলে সুবিধা কি, বেশি বেশি পানি নিতে পারলো, একসাথে অনেকগুলো পানি নিয়ে নিতে পারছে, এটা ঠিক আছে। কিন্তু বৃদ্ধির কিছু বিষয় আছে, তুমি খেয়াল করো। দ্রুত বৃদ্ধি কার ঘটে? ধান কিন্তু তুমি 6 মাসের মধ্যে দেখবা কত জায়গায় 2 বার কাটে লাইছে। আর আম গাছ দেখবা একটা 10 বছর ধরে চলতেছে, ঠিক কিনা? তাহলে আম গাছ হচ্ছে বা দ্বিবীজপত্রী হচ্ছে ধীর বৃদ্ধি, আর যেটা হচ্ছে ধান গাছ বা একবীজপত্রী এটা কিন্তু দ্রুত বৃদ্ধি। তোমরা খেয়াল করে দেখবা প্রত্যেকটা একবীজপত্রী কি দ্রুত বৃদ্ধি। একবীজপত্রীর ভালো উদাহরণ জানতে চাইলে তোমরা বইয়ের মধ্যে খেয়াল করবা, এর ঠিক পরের পৃষ্ঠায় দেখো একটা জিনিস, একবীজপত্রীর উদাহরণ: ঘাস, বাঁশ, কলাবতী, ধান, গম, ভুট্টা, কচু। অবশ্যই এই নামগুলা 100%, মানে তোমরা দেখে রাখবা, এখান থেকে উদাহরণ আসে। ধান, ঘাস, ভাস, কলাবতী, ধান, গম, ভুট্টা, কচু। দেখবা প্রত্যেকটা খুব দ্রুত বাড়ে। তাহলে যে দ্রুত বাড়ে বা যার বৃদ্ধি দ্রুত, তার পানি বেশি দরকার না কম দরকার? পানি বেশি দরকার, প্লাস পানি কিন্তু দ্রুত দরকার। তাহলে পানি বেশি প্লাস দ্রুত পরিবহনের জন্য এদের কি ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6-এর অধিক, আর দ্বিবীজপত্রী আস্তে আস্তে গেলে চলে, তাই আর কি 5-এর কম। কথা বুঝতে পারলাম? দেখো তো বুঝলা কিনা। ওকে, তাহলে এরপরে হচ্ছে আমাদের জাস্ট যেটা বাকি আছে হচ্ছে কেন্দ্রিক। তো কেন্দ্রিক জিনিসটা কি? কেন্দ্রিক মানে কি? কেন্দ্র মাঝখানে থাকবে, এটা ইজি, আহামরি কিছু না। উদাহরণগুলো একটু প্যাচ লাগে, হ্যাঁ মানে বুঝতে সহজ কিন্তু উদাহরণগুলো একটু প্যাচ লাগে। তো দেখো, ধরো এরকম দুইটা জিনিস। তো কেন্দ্রিক মানে হচ্ছে মাঝখানে কে থাকবে? যদি মাঝখানে এক মানে হচ্ছে জাইলেম থাকে, তাহলে হচ্ছে জাইলেম কেন্দ্রিক। যদি মাঝখানে এস মানে ফ্লোয়েম থাকে, যে ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে মাঝখানে জাইলেম থাকলে তার পাশে কি থাকবে? ফ্লোয়েম। মাঝখানে ফ্লোয়েম থাকলে তার পাশে কি থাকবে? জাইলেম। যেহেতু মাঝখানে জাইলেম, এর নাম হচ্ছে জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক। মাঝখানে ফ্লোয়েম থাকলে তার নাম হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। আচ্ছা, এখন কথা হচ্ছে এর ইংলিশ নাম সহ জানতে হবে। জাইলেম কেন্দ্রিকের ইংলিশ নাম কি? ফ্লোয়েম কেন্দ্রিকের ইংলিশ নাম কি? ওই দূরে কিন্তু আসে, ঠিক আছে? ইংলিশ নাম দিয়ে কোশ্চেন আসে। তো দেখো, জাইলেম মানে হচ্ছে জল পরিবহন করে। জল, জল মানে হচ্ছে হাইড্রো। তো জানোই হাইড্রো মানে হচ্ছে জল। তাহলে হাইড্রো থেকে মনে রাখবা হ্যাড্রো, আর কেন্দ্রিক থেকে মনে রাখবা হচ্ছে সেন্ট্রিক। তাহলে হ্যাড্রোসেন্ট্রিক আসলে কার ইংলিশ নাম? জাইলেম কেন্দ্রিকের ইংলিশ নাম। যদি কখনো উল্টা দিকে যাও, হ্যাড্রো থেকে মনে রাখবা হাইড্রো, হাইড্রো থেকে মনে রাখবা জল বা পানি। আর জল বা পানি মানে হচ্ছে যে কি জাইলেম, জাইলেম। সেন্ট্রিক মানে হচ্ছে কেন্দ্রিক, কিন্তু জাইলেম কেন্দ্রিক মানে হচ্ছে কি হ্যাড্রোসেন্ট্রিক। আরেকটা ওয়ার্ড আছে ফ্লোয়েম। তো ফ্লোয়েম কেন্দ্রিক যেটা, ঠিক যেটা বাকি আছে ওইটাই। বাকি আছে কি ল্যাপ্টোসেন্ট্রিক। তাহলে ল্যাপ্টোসেন্ট্রিক হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক, আর হ্যাড্রোসেন্ট্রিক হচ্ছে জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক কেন্দ্র মনে রাখলাম হ্যাড্রো, হাইড্রো, হাইড্রো মানে জল, জাইলেম কেন্দ্রিক মানে জল। ওকে, আচ্ছা। তো উদাহরণগুলো কি মনে রাখবো? তো খেয়াল করে দেখো, আমাদের যে জাইলেম কেন্দ্রিক এর কয়েকটা উদাহরণ হচ্ছে টেরিস। টেরিস একটা উদাহরণ। টেরিস মানে কি বলতেছি, লাইকোপোডিয়াম একটা উদাহরণ। আর এটা হচ্ছে সেলাজিনেলা। এই যে 3টা উদাহরণ। টেরিস, আচ্ছা কই চাপ লাগলো? একটু দাঁড়াও, কই যেন চাপ লাগলো। আরে বুঝলাম না। আচ্ছা দাঁড়াও একটু, কই যেন চাপ লেগে এটাই হয়ে গেছে। আশ্চর্য, কই চাপ লাগলো এটা? লেখা তো উঠতেছে, তাহলে এটা ব্লার হয়ে গেল কেন?
এই জায়গা টুকিয়ে গেছে, ঝাপসা গেছে। কেটা বিপদে বললাম না? একটু ওয়েট করো, হ্যাঁ 1 মিনিট ওয়েট করো। আমি দেখি এটা কি এলাকাটুকু এরকম ঝাপসা গেছে। উম, কই যে চাপ হলো? আচ্ছা একটু দাঁড়াও, কি করা যায় এটা? এমনি থাকুক, এমনি থাকেও তো না। আরে কি একটা ঝামেলায় পড়লাম না? দেখছো, মানে এটা হঠাৎ করে কেমন ব্লার হয়ে গেছে। তো ব্লার হইলো কেন? আমি এটা কি করলাম? কই চাপ লাগে আবার চেঞ্জ হয়? এই যে আসছে মনে হয় না? আসছে আসছে আসছে। আচ্ছা, তো কি একটা বিপদ দেখো, কই চাপ লাগে কই কি আছে। আচ্ছা দেখো, তো বলতেছিলাম যে সেরা জিনেলা, টেরিস আর লাইকোপোডিয়াম, এগুলো তোমার আহ জাইলেম কেন্দ্রিক উদাহরণ। টেরিস মানে কি? আমরা তো ওই যে আহ মস আর ফার্ন এগুলোর নাম শুনছি। মস বর্গীয় উদ্ভিদ, ফার্ন বর্গীয় উদ্ভিদ। এই যে টেরিস আছে না, এই টেরিস হচ্ছে একটা ফার্ন জাতীয় উদ্ভিদ, বা ফার্নের একটা উদাহরণ হচ্ছে ঢেঁকি শাক। ঠিক আছে, ঢেঁকি শাক যে জাতীয় উদ্ভিদ, এই টেরিস হচ্ছে ওই জাতীয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের জাইলেম কেন্দ্রিক উদাহরণ। আস্তে আস্তে আসতেছি, ট্রিক গুলো দিয়েছি আস্তে আস্তে, আগে লিখে নিই। ল্যাপ্টোসেন্ট্রিক যেটা, এটা একটা হচ্ছে ড্রাসিনা বা ড্রাকিয়ানা বলতে পারো। ড্রাসিনা বা ড্রাকিয়ানা, তোমার ইচ্ছা। ড্রাসিনা বা ড্রাকিয়ানা, দুইটাই হবে। ড্রাসিনা বা ড্রাকিয়ানা। আর আরেকটা হচ্ছে ইউচ্চা। ইউচ্চাকে তুমি ইউক্কাও বলতে পারো। মানে এগুলো উচ্চারণ আসলে ফ্যাক্ট না, তোমার মনে রাখলে হইছে। তুমি ইউচ্চা বলতে পারো, ইউক্কাও বলতে পারো, আবার ড্রাসিনাও বলতে পারো, ড্রাকিয়ানাও বলতে পারো। ওকে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে আমাদের মনে রাখবো কিভাবে। প্রথম কথা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, মানে যে পানি পরিবহন করে। তো টেরিসের শুরু হচ্ছে পি দিয়ে, পিতে হচ্ছে পানি, পিতে হচ্ছে পানি, আবার পিতে কি টেরিস। টেরিস যে আমাদের হ্যাড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, এখানে কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। ঠিক কিনা? এরপরে দেখো আমাদের লাইকোপোডিয়াম। তো লাইকোপোডিয়ামের মধ্যে মানে আমরা ওয়ার্ড কালেক্ট করতেছি, ঠিক আছে? ওয়ার্ড কালেক্ট করতেছি, এই ওয়ার্ড গুলা দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যেটা আসলে কি, পানি নাকি অন্য কিছু। কথা বুঝতে পারছো? মানে উদাহরণ তো দেওয়া থাকবে পরীক্ষায়, টেরিস, লাইকোপোডিয়াম, ফেলাজিনেল্লা, ব্রাকিয়ানা, ইউচ্চা। তো আমরা এখানে তাকাবো, উদাহরণগুলো দিয়ে তাকায়া চেষ্টা করব এটা কি হ্যাড্রোসেন্ট্রিক নাকি ন্যাট্রোসেন্ট্রিক বের করার জন্য। তো টেরিসের দিকে তাকায়া দেখলাম নামের মধ্যে পি আছে, পি দিয়া কি পানি, তাহলে এটা কি অবশ্যই। টেরিসের কে নাম রাখলাম, টেরিসেরটা কেমন নাম রাখলাম, দেখলাম যে পি দিয়া হচ্ছে পানি, তাইলে এটা কি হ্যাড্রোসেন্ট্রিক। এরপরে লাইকোপোডিয়াম, এই দেখো মাঝখানে কি আছে, পি ও ডি আছে। তো এই পি দিয়ে আমরা রাখবো কি, আবার কি লাইকোপোডিয়াম। তো আবার তুমি এই পি টা কি মনে রাখবা, পানি। ঠিক আছে, এই পো দিয়া বা পি দিয়ে কি মনে রাখবা, পানি। তো তুমি এইখান থেকেও কি কালেক্ট করলা, প কালেক্ট করলা। টেরিস থেকে পি বা প কালেক্ট করছো, লাইকোপোডিয়াম থেকে কি কালেক্ট করছো, পি বা প কালেক্ট করছো। এটা হচ্ছে আমাদের পানি। তাহলে দুইটা ক্লিয়ার হইলো যে এরা আসলে কি হ্যাড্রোসেন্ট্রিক, প দিয়ে আমরা কালেক্ট করি। এখন সেলাজিনেল, এটা তুমি কি নামে রাখো? ঠিক আছে, তো সেলাজিনের মধ্যে তুমি এই যে মাথায় রাখতে পারো যে নামের মধ্যে কি আছে, জিন আছে, জিন। ঠিক কিনা? নামের মধ্যে আছে হচ্ছে জিন। তো জিনে ধরলে মানে কি করে, পানি পড়া নেয় না, পানি পড়া। তো জিনে ধরলে যদি পানি পড়া নেয়, তাহলে এই নামের মধ্যে কি আছে, পানি। মানে মোট কথা আমরা পানি মিলাইতেছি। তাহলে যখনই পরীক্ষায় বলবে নিচের কোনটি হ্যাড্রোসেন্ট্রিকের উদাহরণ, অপশনে আছে সেলাল, জিনেল্লা আর অনেকগুলো উদাহরণ। হঠাৎ করে তুমি দেখলা জিন, মাথার মধ্যে ক্লিক করবে, জিনে ধরলে তো পানি পড়া নেই, তেলে পানি দিয়া হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, শেষ। লাইকোপোডিয়াম, পিতে তো ভাই পানি, তাহলে পানি দিয়ে কি হাইড্রোসেন্ট্রিক। টেরিস, পিতে তো পানি, তাহলে পানি দিয়ে কি
হাইড্রোসেন্ট্রিক। কথা ক্লিয়ার? তোমার আর এক্সট্রা করে কোনো সূত্র বা ট্রিক মনে রাখতে হলো না, তুমি নাম দেখা দেখেই বের করো। আচ্ছা, তাহলে এইগুলা বাদে যেগুলো অপশনে থাকবে এগুলো দেখি ল্যাপ্টোসেন্ট্রিক। তারপরে এর জন্য আছে, তুমি যদি ডি ওয়াই এল ডাইল কথা মনে রাখতে পারো, আমরা ওই যে হুস্টেরা ডাইল খাই না, ওই ডাইল কথা যদি মনে রাখতে পারো তাহলে মোটামুটি কাছে। তাহলে ডি তে হচ্ছে ড্রাকিয়ানা, ওয়াই তে হচ্ছে ইউচ্চা, এল তে হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। শেষ। কথা বুঝতে পারছো? যদি তুমি ডাইল কথা মনে রাখতে পারো তাহলে ল্যাপ্টোসেন্ট্রিকটা হয়ে যায়। তারপরেও আমার মনে হয় লাগে না, কারণ তুমি তো হ্যাড্রোসেন্ট্রিক তিনটা চিনলাই, তাহলে বাকিগুলো তো ল্যাপ্টোসেন্ট্রিক হবেই। কথা ক্লিয়ার? জানো তো? তাহলে আমরা যদি প্রকারভেদটা একটু সামারি করি তাহলে কেমন হয়? প্রকারভেদ, কার প্রকারভেদ? ভাস্কুলার বান্ডেল প্রকারভেদ। আচ্ছা, আমি একটু এটা একটু রোটেট করে লিখি, হ্যাঁ, রোটেট করে এইভাবে লিখি, তোমরা মোবাইলটা রোটেট করে নাও। ভাস্কুলার বান্ডল, তোমার মোবাইল রোটেট করে নাও। আচ্ছা, ভাস্কুলার বান্ডলের মধ্যে আমরা তিনটা ভাগ দেখলাম। এর মধ্যে প্রথমটা হচ্ছে আহ সংযুক্ত। সংযুক্তর মধ্যে ভাগ আছে সমপার্শ্বীয়, সমপার্শ্বীয়, আরেকটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। তো সমপার্শ্বীয়র মধ্যে একটা হচ্ছে মুক্ত, আরটা হচ্ছে বদ্ধ। তো আমি যেভাবে খাতা এইভাবে নোট করতেছি ঠিক এইভাবে নোট করবা, ঠিক আছে? খাতার মধ্যে মুক্ত নিচে রেখা রাখবা নদী, বদ্ধ নিচে রেখে রাখবা একা, সমপার্শ্বীয় নিচে রেখে রাখবা কলস, কুমড়া, লাউ, শসা। ওকে, তাহলে কাজ শেষ। এরপরে হচ্ছে আমাদের ওরিও। ওরিওর ক্ষেত্রে আমরা দেখলাম মূল, যত মূল আছে সব। ওরিওকে দেখলাম যত মূল আছে সব, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে একবীজপত্রী, একটা দ্বিবীজপত্রী। তো একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, তো সুন্দর করে এভাবে দুইটা বক্স করবা। একবীজপত্রীর মধ্যে লিখবা 6-এর অধিক, আর দ্বিবীজপত্রীর মধ্যে কি লিখবা 2 থেকে 4টি। ঠিক এভাবে নোটটা করে ফেলবা, কিন্তু জীবনে ভুল যাবে না। ঠিক আছে? আর লাস্টে হচ্ছে আমাদের কেন্দ্রিক। লাস্টে হচ্ছে কেন্দ্রিক। কেন্দ্রিকের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আর একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। কিন্তু ইংলিশ নাম সহ পড়তে হবে, একটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক, আর একটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। হ্যাড্রো ঠিক লিখে রাখবা পানি, ঠিক আছে? তাহলে পানি দিয়ে তুমি যা যা মিলাইতে পারবে। আর ল্যাপ্টোসে লিখে রাখবা ডাইল। শেষ, কাজ শেষ। কথা বুঝছো? কেন মনে রাখবা পড়াটা? অনেক বড় একটা পড়া কিন্তু সামারি হয়ে গেছে, অনেক বড় পড়া ছিল। দেখো বইয়ের মধ্যে তাকায় দেখো, ইয়া বড় পড়া, কিন্তু আমরা কিন্তু কি সামারি করে ছোট্ট একটা অংশ নিয়ে এসে পড়ছি। পড়া কিন্তু সহজ। আচ্ছা, এখন আমরা বইয়ে নিয়ে যাই, বই কিছু পড়া আছে ওইখান থেকে দেখাই দিই। দেখো, বলতে ভাস্কুলার বান্ডলের কাজ। আচ্ছা, আমি একটু ওই যে হাইলাইট করে নিয়ে যাই। ভাস্কুলার বান্ডলের কাজ, ভাস্কুলার বান্ডলের কাজ হচ্ছে জাইলেম টিস্যু উদ্ভিদের মূল হতে কাণ্ড ও পাতায় পানি পরিবহন করে। আচ্ছা, জাইলেম টিস্যুর দিক বলে দিছে মূল হতে কাণ্ড ও পাতায়। একটু খেয়াল করো, কাজ পড়তেছি আমি। কাজের ক্ষেত্রে যেহেতু কাজ পড়তেছি, আচ্ছা অন্যটা কালার দিয়ে মার্ক করে দিই। তো খেয়াল করো, কাজের ক্ষেত্রে আমরা কি করতেছি, যে জাইলেমের কাজ হচ্ছে, জাইলেমের কাজ হচ্ছে মূল হতে পাতা ও কাণ্ড, মূল হতে পাতা। আচ্ছা, জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন করা। জলটা অবশ্যই উদ্ভিদ কি করবে, মূল থেকেই কালেক্ট করবে, ঠিক কিনা? জলটা শেয়ার করতে কালেক্ট করবে মূল ছাড়া, তাহলে মূল থেকে সে পাতায় নিয়ে যাবে। তাহলে জাইলেমের পরিবহনের দিক কি, মূল হতে পাতা। আশা করি অপশনে যদি থাকে ভুল হবে না, ঠিক আছে? ফ্লোয়েমের দিক কি, ফ্লোয়েমের দিক কি হবে? ফ্লোয়েমের দিক হবে পাতা থেকে সারা দেহ, পাতা হতে সারা দেহ। ওকে, পাতা হতে সারা দেহ, কথা রাখবে এটা। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের কাজের মধ্যে আর কি কি আছে?
জাইলেম ও ফ্লোয়েম টিস্যু সম্মিলিতভাবে উদ্ভিদের দৃঢ়তা ও যান্ত্রিক ফ্লোয়েম টিস্যু শক্তি প্রদান করে। আর কিছু না, জানতে হবে না এটা, এটা আমারই ইম্পর্টেন্ট না, আমরা 2 নাম্বার পর্যন্ত জানি না। এরপর দেখো জাইলেম আর ফ্লোয়েমের মাঝে পার্থক্য দেওয়া আছে। দেখো জাইলেমের, আচ্ছা জাইলেমের নাম তো মৃত টিস্যু বলছে, একটু উল্টা আছে মনে হচ্ছে। জাইলেমের মধ্যে তো মূলত আমরা সব জীবিত টিস্যু পাইছিলাম, আর ফ্লোয়েমের মধ্যে আমরা সব মৃত পাইছিলাম। আচ্ছা এই 1 নাম্বারটা এখন একটু পড়ো না, হ্যাঁ? 1 নাম্বারটা আমার কাছে কেমন ঘাপলা ঘাপলা লাগতেছে। জাইলেমটাকে মৃত বলছে আর ফ্লোয়েমটাকে জীবিত বলছে। আমি একটু গুগল টুগল করে একদম শিওর হয়ে জানাবো না, হ্যাঁ? আমাদের বইয়ে একটা ছিল না, এই জন্য আমি আগে থেকে খেয়াল করি নি। আজকে খেয়াল করলাম এটা। এটা 1 নাম্বারটা আপাতত পড়ো না, হ্যাঁ? 1 নাম্বারটা আমি তোমাদের পরে শিওর হয়ে জানাচ্ছি আবার। আচ্ছা খেয়াল করো, পরেরটা খেয়াল করো। জাইলেমে উল্টা বললাম নাকি? ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার। আমার কাছে বুঝছো বইটা কেমন ঘাপলা লাগতেছে। ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান বলছে ফ্লোয়েম ফাইবার, আর জাইলেমে একমাত্র জীবিত উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। কেমন ঘাপলা ঘাপলা লাগতেছে। আমি কি উল্টা বললাম নাকি বইয়ে উল্টা আছে? বুঝছো? মানে আমি কি ভুল বললাম নাকি বইয়েই ভুল আছে? আমি যদি ভুল বলে থাকি তাহলে আমি আগে থেকে ভুল শিখে আসছি, কারণ আমি যেটা শিখাইছি এটাই আমি শিখছি। মানে আমি কি পড়াইছি, ফ্লোয়েমে বাকি সবই মৃত, একমাত্র জীবিত হচ্ছে কে, ফ্লোয়েম প্যারেনকাইমা। আর জাইলেমে মোটামুটি কি সবগুলাই জীবিত, একটা মৃত, সেটা কি জাইলেম ফাইবার। এখন যদি এটা উল্টা হয়ে থাকে আমি কারেকশন করে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আমার সাজেশন হচ্ছে 1 আর 3 এখন পড়ো না, ওকে? যারা আসো বুঝতে পারছো, কালকে আমি কারেকশন করে দিচ্ছি বা আজকেই কারেকশন করে দিচ্ছি, একদম 100% শিওর হয়ে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এরপরে হচ্ছে জাইলেম কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে আর ফ্লোয়েম থাকে হচ্ছে পরিধির দিকে। তো খেয়াল করো, পানি যখন যাবে, তোমরা আহ, কিভাবে বলতে পারি এটা, কলা গাছ ধরো, কলা গাছ কাটবে, কলা গাছ কাটলে দেখবা মাঝখানে দিকে পানি থাকে, বা যে কোনো কিছু। পানি কিন্তু নর্মালি পাইপ দিয়ে যায় না, পাইপের ভিতর দিয়ে যায় না, নাকি পাইপের বাইরে দিয়ে যায়? পানি কই দিয়ে যায়? ভিতর দিয়ে না বাইরে দিয়ে? ভিতর দিয়ে। তাহলে পাইপের যে কেন্দ্র, ওই জায়গা দিয়ে কিন্তু পানি যাচ্ছে। তাহলে উদ্ভিদের জল পরিবহন কি বাইরে দেওয়া হবে, মানে পরিধি দেওয়া হবে, নাকি কেন্দ্র দেওয়া হবে? অবশ্যই ভিতর দিয়ে যাবে। আর খাবার গুলা চারপাশে ছড়ায় ছিটা যাবে, ওইখান থেকে কি দেহটা গঠন হবে। হ্যাঁ বলো। সিরিয়াসলি তাহলে আমি আজকে উল্টা বলাইলাম? শিওর, একদম মনে আছে? 100%? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শুনো, একটা জিনিস ভুল হয়েছে, হ্যাঁ? একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু কারেকশন করে দিই। আমার কাছে তখনই কেমন কনফিউশন লাগতেছিল, সকালবেলা তো মাথা পুরো নষ্ট আছে। আচ্ছা, তো দেখো একটা জিনিস একটু কারেকশন, জাইলেম আর ফ্লোয়েম, এর মধ্যে কি বলছিলাম, যে ফাইবার মানে মৃত, ফাইবার মানে মৃত, আর প্যারেনকেয়ার মানে জীবিত, প্যারেনকেয়ার মানে জীবিত। এই পর্যন্ত সবকিছু ওকে, কোনো সমস্যা নাই। আমি নীল কালার যেগুলো মার্ক করতেছি এগুলো সবগুলা ওকে, কোনো সমস্যা নাই। আর যেগুলা লাল কালার মার্ক করতেছি এগুলোর মধ্যে একটু ঝামেলা আছে, একটু মনোযোগ দাও। লাল কালার যেগুলো মার্ক করতেছি এগুলোর মধ্যে একটু ঝামেলা আছে, হ্যাঁ? তো কথা হচ্ছে ট্রাকিট আর ভেসেল। আমি এই জিনিসটা একটু প্যাচ লাগাই দিচ্ছি যে ট্রাকিট আর ভেসেলের বিস্তারিত বড় দরকার ছিল, তাহলে হয়তো বা আমি মনে হয়ে যাইতো যে আমি বিষয়টা ভুল বলছি। তো ট্রাকিট আর ভেসেল বিষয়টা কি? তো তোমরা ট্রাকিট আর ভেসেল দুটো মিনিং জানলে বুঝতে পারবা। দুইটাই হচ্ছে, ট্রাকিট হচ্ছে আসলে লম্বা নলাকৃতির কোষ, আর ভেসেল হচ্ছে এরকম গোলাকৃতির কোষ, যার ভিতরে গর্ত থাকে। আমরা তো পড়ছি ভেসেল 2 ধরনের, সরু গর্তযুক্ত আর কি বড় গর্তযুক্ত। তো ট্রাকিট মূলত এরকম লম্বা একটা নল, ট্রাকিট মূলত কি এরকম লম্বা একটা নল। এই নলের ভিতরে না আছে নিউক্লিয়াস,
না আছে সাইটোপ্লাজম, না আছে কিছু। তো জাস্ট একটা ফাঁপা নল, যার কাজ কি, নলের কাজ কি, পানি পরিবহন করা। ট্রাকিট জাস্ট একটা ফাঁপা নল, যার কাজ হচ্ছে পানি পরিবহন করা। কারণ এটা কার অংশ? জাইলেমের অংশ। পাইপের ভিতরে কিছু থাকলে পানি নেওয়া কি কঠিন হবে না? অথচ পাইপটা যদি ফাঁপা থাকে, পানি নেওয়া কিন্তু সহজ। যার কারণে ট্রাকিট কিন্তু কি ফাঁপা, মাঝখানে কিছু নাই। তাহলে পানি পরিবহন করা তার কাজ। ভেসেলের কাজও সেম। এর ভিতরে কিছু নাই, না আছে সাইটোপ্লাজম, না আছে নিউক্লিয়াস, না আছে অন্য কোনো কোষীয় অঙ্গাণু। তাহলে এটা অবশ্যই কি হবে? এই দুইটা অবশ্যই কি হবে? মৃত হবে। ওকে, তাহলে আমি এই জিনিসটা ভুল বলছিলাম তোমাদের, জীবিত বলছিলাম, আমি ব্যাখ্যাটাও বলিনি। ব্যাখ্যাটা বলা উচিত ছিল, ব্যাখ্যা বললে আর ভুল হয় না। তাহলে এই যে এটা আসলে কি জীবিত না, এটাও মৃত, এটাও মৃত। ট্রাকিড আর ভেসেল দুইটা কি মৃত। সিগনল আর সঙ্গীকোষ, তো এটা ছিল পার্থক্য। সিগনলে যদিও নিউক্লিয়াস নাই, সাইটোপ্লাজম আছে, অন্যান্য কোষীয় অঙ্গাণু আছে, এটা হচ্ছে আসলে কি জীবিত। আর সঙ্গীকোষ বড় নিউক্লিয়াস, ঘন সাইটোপ্লাজম, আর ছোট কোষ গহ্বর। যেহেতু নিউক্লিয়াস বড়, ঘন সাইটোপ্লাজম, এটাও কি জীবিত। তাহলে আমাদের মোট জীবিত পাইছি চারটা, মৃত পাইছি কয়টা? চারটা। মানে ফাইনালি আমাদের জীবিত চারটা হবেই, মৃত চারটা হবে। তাহলে কোশ্চেন একটু আপডেট হবে। আমি যে কোশ্চেন গুলো দিছিলাম যে ফ্লোয়েমের একমাত্র, জাইলেমের একমাত্র, এটা কোশ্চেনটা হবে হচ্ছে জাইলেমের একমাত্র, জাইলেমের, একটু মার্ক করে দিচ্ছি যাতে তোমরা পরবর্তীতে পেজ না লাগাও, যাতে ক্লিয়ার থাকে। জাইলেমের একমাত্র জীবিত বা সজীব উপাদান কোনটি? জাইলেম প্যারেন্টাইম। আর এটা একটু আপডেট হবে, এখানে হবে হচ্ছে ফ্লোয়েমের একমাত্র, ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান কোনটা? ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম। আশা করি ভুল হবে না, কারেকশন করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বইয়ে আবার যাই। তাহলে ঠিক আছে, এটা এখন পড়তে পারো, এখন পড়ো, কোনো সমস্যা নাই। এখন কারেকশন করে দেওয়া আছে যে জাইলেম পর্যন্ত মৃত, আর ফ্লোয়েম পর্যন্ত কি জীবিত। আচ্ছা, তাহলে জাইলেমের একমাত্র জীবিত উপাদান হলো জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম একমাত্র মৃত উপাদান কি? ফ্লোয়েম ফাইবার। আর জাইলেমের কাজ হচ্ছে পানি পরিবহন করা, ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা। জাইলেম ঊর্ধ্বমুখী সংবহন, মানে কি মূল থিকা পাতার দিকে, আর ফ্লোয়েম কি নিম্নমুখী বা অবমুখী, মানে কি পাতা থেকে সারা দেহে। আশা করি পারবা। দেখো তো পারবা কিনা। জাইলেম ভাস্কুলার টিস্যুতন্ত্র পুরোটাই শেষ, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। পড়া শেষ। একটু জানো পারবা কিনা, আর কোনো কনফিউশন থাকলে জানো। কোনো কনফিউশন আছে? ওকে, ঠিক আছে, আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি।